নমস্কার। এক মুঠো রোদ্দুর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেল ভিশনের এই আমাদের নিয়মিত অনুষ্ঠান সাহিত্য সংস্কৃতি নিয়ে আজকের আমাদের এই বিশেষ পর্বে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশেষ দুই অতিথি, কবি ও বাচিক শিল্পী স্বপ্না সাহা, আর আমাদের মধ্যে উপস্থিত আছেন লেখিকা, সম্পাদিকা, চিত্র পরিচালিকা গীতশ্রী সিনহা। গীতশ্রী সিনহাকে আপনারা আমাদের চ্যানেলে এর আগেও দেখেছেন, অনেকবারই আমরা ওনাকে এনেছি। আজকে আবার আমরা তার কাছ থেকে আরও কিছু কথা শুনবো, তার কিছু লেখা আমরা শুনবো, আপনারাও শুনবেন। আমরা প্রথমেই আসব কবি স্বপ্না সাহার কাছে, তার স্বরচিত কিছু শুনব। নমস্কার। আমার কবিতা জীবন চাই জীবন, এটা দিয়ে আমি শুরু করছি। বাহ, আজকে জীবনের কবিতা। জীবন চাই জীবন, এই মধ্যরাতের আকাশ ফুরে এ কোন ফেরিওয়ালা জীবন ফেরি করে চলেছে দূরে। আমি জিজ্ঞাসা করলাম, ভালোবাসা আছে ভালোবাসা? সে বলল, আছে গো আছে। যদি জীবন না থাকে তাহলে ভালোবাসার কি দাম থাকে? আমি জিজ্ঞাসা করলাম, মানবিকতা আছে তোমার কাছে? সে বলল, আছে গো আছে। যদি জীবন না থাকে তাহলে মানবিকতার কি দাম থাকে? আমি জিজ্ঞাসা করলাম, সফলতা আছে তোমার ঝুড়িতে? সে বলল, আছে গো আছে। যদি জীবন না থাকে তাহলে সফলতার কি দাম থাকে? তাই তো আমি দিন রাত জীবন ফেরি করে চলেছি এই মৃত্যু মিছিলের উপহাসে। একটু জীবন এখন খুব জরুরি বলে সে এগিয়ে যায় অনেক অনেক দূরে। আমি এখনো শুনতে পাচ্ছি, স্পষ্ট শুনতে পাচ্ছি, জীবন চাই জীবন। অসাধারণ ভালো জীবনের কবিতা, খুব সুন্দর, খুব ভালো লাগলো। জীবনমুখী বলা যেতে হ্যাঁ, পারে। একদমই তাই। তোমার লেখা সত্যি খুব সুন্দর। আমরা চলে যাব গীতশ্রীদির কাছে। দিদি, তুমি আমাদের কি শোনাবে বলো? তোমার তো মানে ঝোলা ভর্তি কবিতা, কবি, মানে অনেক কাজ তুমি করো, অনেক ধরনের তোমার উপস্থাপনা আমরা শুনি বিভিন্ন মাধ্যমে। আজকে আমাদেরকে দিয়ে শুরু করবে, শোনাবে। আজকে আমি ভেবেছি অন্য কোনো কবি সাহিত্যিককে রাখিনি, আমি শুধু রবীন্দ্রনাথকে আজকে রেখেছি, আর আমার স্বরচিত কিছু। হ্যাঁ, রবীন্দ্রনাথকে একটু শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের যে এই একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি, এই যে একটা চলমান বিশ্বের একটা দান্দিকতার মধ্যে দিয়ে আমরা চলছি, এখন রবীন্দ্রনাথ ছাড়া, বিশ্বকবি ছাড়া আমাদের সহায়তা বোধহয় কোথাও নেই। ওনার বিভিন্ন আঙ্গিকে লেখা আমাদের উৎসাহ দেয়, অনুপ্রেরণা দেয়, সাহস দেয়, সহায় দেয়। আমি রবীন্দ্রনাথের দেশাত্মবোধক কবিতা, এটা গানও করে থাকি আমরা, আবৃত্তিতেও করি। ভারত তীর্থ অংশ বিশেষ, যেহেতু সময় ভীষণ কম আছে আমাদের। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়াই দুবাহু বাড়াই, নবীন অরদেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূদর, নদী জপমালা ধৃত পান্তর, হেথায় নিত্য হ্যার প্রবৃত্ত ধরির তীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারাবাহী জয় গান গাহি উন্মাদ কলরবে, ফেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর। আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজও। বন্ধন আসিবে, তারাও আসিবে দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথা একদিন বিরামবিহীন মহাঙ্কার ধ্বনি, হৃদয়ে তন্তে একের মন্তে উঠেছিল রণরণী। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া,
বিবিধ ভুলিল জাগায়ে তুলিল একটি বিরাঠিয়া, সেই সাধনার সেই আরাধনার যজ্ঞশালার খোলা জিদার, হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে, এই ভারতে মহামানবের সাগর তীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। অংশ বিশেষ করলাম। ভারতের মহামানবের সাগর তীরে সকলের আমরা এই জাতীয় সংহতি আমাদের যে বিপন্ন হতে চায় মাঝে মধ্যে, তো সেক্ষেত্রে কিন্তু এই রবীন্দ্রনাথকে স্মরণ করে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র এদের লেখায় কিন্তু আমাদেরকে খুব ভীষণভাবে মানে অনুপ্রাণিত করে। খুব ভালো লাগলো দিদি, তোমার উপস্থাপনা খুব ভালো হয়েছে। আমরা চলে যাই আবার স্বপ্না সাহার কাছে, কবি স্বপ্না সাহা। তোমার আগের কবিতা আমি শেষ থেকে বলছি, শেষের দিকে একটা লাইন তোমার ছিল যে মৃত্যু মিছিলের উপহাস। তো এই যে এই কোভিড পরিস্থিতিতে মৃত্যু মিছিল মানে দেখতে দেখতে আমাদের যে মনের অবস্থা হয়েছে, সেই মহামারীতে যে ঘরবন্দি আছো, তার মধ্যে থেকে কোনো কবিতা কি লিখেছো, এই সময় সৃষ্টি করেছো? তাহলে যদি একটু শোনাও আমাদের। হ্যাঁ, আমি একটা কবিতা লিখেছি এই নিয়ে, কারণ এখন তো সবাই ঘরবন্দি, সেই নিয়ে একটা কবিতা লিখেছি। যদি কিছু একটু শোনাও খুব ভালো লাগবে। লিখেছি, আমি শোনাচ্ছি। বেশ। কবিতার নাম হচ্ছে মহামারীর শেষে। আচ্ছা। ক্লান্ত চোখের পাতা ছুঁয়ে এখনো স্বপ্ন আসে, প্রতিদিন নিজেকে ছুঁয়ে বলি এখনো আছি দুঃখ রাতের শেষে। তবু ওই কেমন তর বাঁচা, বাঁচার আগেই বারবার মরা। ডাক পিয়নের চিঠিতে কেবল তারা খসার গল্পে ভরা, একটি দুটি তারা খসি খসি ভেঙে যাচ্ছে দুঃখ নদীর বাঁধ। পৃথিবী জুড়ে বিছানো আছে মৃত্যু মিছিলের ফাঁদ। তবু মন ছুঁয়ে স্বপ্নরা আসে, স্বপ্নের কড়িকাঠে লেখা হয় একদিন আমাদের হৃদয় থেকে মুছে যাবে হারিয়ে যাবার ভয়। সেদিন পৃথিবী ছেড়ে মহামারী পাড়ি দেবে ভিন গ্রহের দেশে। আমাদের আবার দেখা হবে, দেখা হবেই মহামারীর শেষে। অসাধারণ, খুব সুন্দর, মানে কবি কণ্ঠে কবিতা শোনা আর মানে প্রাসঙ্গিক তো অবশ্যই, আর এই পরিস্থিতিকে নিয়ে লেখাটাও খুব ভালো হয়েছে, খুবই ভালো লাগছে। তারপরে বাড়তি পাওনা হচ্ছে কবি কণ্ঠে কবির নিজের লেখা কবিতা, বাচিক শিল্পীও যেহেতু। আচ্ছা, আমি এই প্রসঙ্গে আসবো তোমার কাছে, তোমার এই বাচিক শিল্পের দিকটায় আসবো। আমি একটু দিদির আরেকটি কবিতা শুনি। এবার কি শোনাবে তুমি? তো রবীন্দ্রনাথকে একটু স্মরণ করছি, কেন আমাদের এই সময়টার উপরে রবীন্দ্রনাথের জন্মদিন গেছে 25শে বৈশাখ, 22শে শ্রাবণ আসছে, সেই জন্য পর্বটা দিয়ে আমরা আছি। রবীন্দ্রনাথের বাইরে বেরোবার আমাদের বোধহয় আমরা দায়বদ্ধ রবীন্দ্রনাথের কাছে। রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ছাড়া জীবন, সকাল থেকে রাত্রি পর্যন্ত রবীন্দ্রনাথকে নিয়েই আমাদের তার গান, তার কবিতা, এতেই আমরা বাঁচি। একদম একদম। আচ্ছা, এবার আমি একটু মজা করছি। আমি কবিতাটার একটু শেষের দিক থেকে বলছি, পরে আমি বলে দেবো, পড়া ধরবো না কাউকে। দিবসের শেষ আলোক নেভালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো কি, আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীর রাজ দেবালয়ে ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে, সিংহ দুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হলো সমাপন, দাড়ি পোকারিয়া বলে এমন সময়ে হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত, রাধারে বিজনে কানো মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে, জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়ে আসে, শুধালো কে তুই ওরে দুর্মতি, মুড়িবার তারে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ পলকে পড়িল রক্ত লেখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদ কাননে
নীরবে নিভৃতে শ্রূপ পদমূলে নিভিল চকিতে শেষ আরতের শিখা। এইবার প্রশ্নটা হচ্ছে এটা কোন কবিতা বলতে হবে? বলি একদম একদম আমি প্রথমটা কোন বলে দেবো। পূজারিনী। একদম পূজারিনী। পূজারিনী আচ্ছা, কবিতা। পূজারিনীর প্রথম প্যারাগ্রাফটা একটু বলি, নালে আমাদের শ্রদ্ধা জ্ঞাপনটা সম্পূর্ণ হবে না। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পূর্ণ শীতলে সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে তাহিয়া, নীরবে দাঁড়ালো আসি। শিহরি সবাই মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে, অজাত শত্রু করেছে রটনা, সুপে যে করিবে অর্ঘ রচনা, শুলের উপরে মরিবে সে জানা, অথবা নির্বাসনে। অসাধারণ অসাধারণ। তোমার কণ্ঠে কিন্তু রবীন্দ্রনাথ শুনতে খুব ভালো লাগে। ভীষণ ভালো লাগে, আসলে ভীষণ তুমি ভালো ভেতর লাগে। থেকে ওটা আমি বলো তো। একদম ধারণ করি, রবীন্দ্রনাথকে ধারণ করতে পারি। আর কি করে এত তুমি তোমার আমি দেখেছি নির্বাচিত কবিতাগুলো কিন্তু সব দীর্ঘ কবিতা, তুমি মুখস্থ রাখো কি করে এখনো? এত স্মৃতি শক্তি তোমার, মানে না আসলে কখনো কখনো হয়তো চর্চায় থাকি বা ক্লাস করাই, ওতে হয়ে যায়। আর ভালোবাসা কখনো ইয়ে হয় না, ভুলিয়ে দেয় না, হারিয়ে যায় না। হ্যাঁ, খুব ভালো লাগে। আর কবিতার মর্ম বুঝতে গেলে একটু দীর্ঘ কবিতা হলে তো পুরোটা একটা না, এখন ছবির তো মতন আমাদের একদম। সময়ের অভাবে, ইউটিউবে ছাড়তে গেলে সময়ের অভাবে আমাদের সংক্ষিপ্ত করে নিতে হয়। মানুষও তো একটুখানি ইয়েতে আছে, ব্যস্ততা, অস্থির সময়ের মধ্যে আছে না। জীবন খুব দ্রুত চলছে। একদম জীবন ভীষণ দ্রুত চলছে। আচ্ছা, তুমি ইউটিউবের কথা বললে, তোমার একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, তো সেখানে তো আমরা খুব ভালো ভালো ভিডিও দেখি, খুব ভালো কাজ করছো, অনেক দিন ধরেই করছো, তো সেই প্রসঙ্গে যদি একটু বলো। আমি আগেও অনেকবার চ্যানেলে এসে বলেছি, আমার ইউটিউব চ্যানেলটার নাম টেক অন বায়োস্কোপ। হ্যাঁ, আমার ফোন নাম্বারটা আমি আরেকবারও জিজ্ঞেস করার আগে আমি বলে দিই, 9830025032। গীতশ্রী সিনহা আমি। ওখানে যোগাযোগ করলে কারো কিছু আপলোড করার হলে আমরা সবসময় উপস্থিত থাকব। ক্যামেরা নিয়ে আমি নিজেই পরিচালনা করি, সমস্ত কিছু আমি নিজেই করি। বিভিন্ন রকম ডকুমেন্টারি হয়। এই লকডাউনের মধ্যে একটা শর্ট ফিল্ম করলাম, আসছি সেই প্রসঙ্গে। আমার অনেক শোনার ইচ্ছা আছে। জ্যোৎস্না ফুরে I-20 একটা গল্প, এটা একটু পুরস্কৃত হয়েছিল। তখন ভাবলাম যে অনেকে নিয়ে নিল, 11-12 জন আমাকে ফরওয়ার্ড করলো, গল্পটা নিলাম। তখন আমি ভাবলাম আচ্ছা হোয়াই নট, আমি চটপট করে এটাকে ইয়ে করে নিই। আমরা এটা করে নিলাম শুটিং। খারাপ হয়নি, ঠিকঠাকই আছে, আমার তো ভালোই লেগেছে। জ্যোৎস্না ফুরে I-20 মিনস মানে হচ্ছে, জ্যোৎস্না হচ্ছে একটা গ্রামীণ পটভূমিকা, একটা বৃহত্তর অট্টালিকাতে আমরা জ্যোৎস্না উপভোগ করতে পারি না। আর I-20 হচ্ছে একটা আধুনিকতার প্রতিচ্ছবি। আচ্ছা, এই গল্পটা এরকমটাই কি সুন্দর। আমরা আবার চলে আসি কবি স্বপ্না সাহার কাছে। আচ্ছা, এই যে সিচুয়েশনগুলো চলছে, এর মধ্যে কিন্তু অনেকে কর্মহীন হয়েছে। এই যে মহামারী নিয়ে যে আমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, পরিস্থিতির মধ্যে দিয়ে, তো অনেকে কর্মহীন হয়েছে, অনেকে কর্মরত থাকলেও তার উপার্জন কমে গেছে, বিশেষ করে যারা একেবারে অসংগঠিত আর কি, তাদের ক্ষেত্রে। তো এই সমস্ত শ্রমজীবী মানুষদের নিয়ে তোমার অনেক জীবনমুখী কবিতা আমি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে পড়েছি। তুমি আমাকে ওরকম কিছু কবিতা শোনাবে দর্শকদের জন্য। কিন্তু আরেকটা কথায় আসি, তোমার এই লেখালেখি অবশ্যই প্রকাশিত হচ্ছে, আমি তো পড়েছি কয়েকটা জায়গায়। তুমি যদি দর্শক বন্ধুদের জন্য একটু বলো যে তোমার লেখা প্রথম প্রকাশিত হয় কোথায়? আমার লেখা প্রথম প্রকাশিত হয় মৌচাক পত্রিকায়। আচ্ছা, হ্যাঁ, 100 বছরের পুরনো পত্রিকা। সেখানে আমার 2-3টে লেখা প্রকাশিত হয়েছে। তারপর বাংলাদেশের একটি পত্রিকা হৃদয়ে বাংলাতে প্রকাশিত হয়। এছাড়া এখন বিভিন্ন ওয়েব চ্যানেল এখন হয়েছে, সেখানে এখন যেহেতু মহামারীর সময় এখন তো ওয়েব ম্যাগাজিনগুলোতেই বেশি প্রকাশিত হচ্ছে, যেমন দিনাজপুর ডেইলি, অর্বাচীন, সংকলন, জয় বাংলা, চ্যানেল ভিশন 24, এটা বাংলাদেশেরই একটা চ্যানেল, দৈনিক কল্যাণ।
আর সম্প্রতি বাংলাদেশের একটি খবরের কাগজ, গ্রামের কাগজ নামে বিখ্যাত, সেখানে আমার একটা কবিতা প্রকাশিত আমি বোধহয় হয়েছে। পোস্ট দেখেছি, হ্যাঁ, দেখে সুন্দর থাকবে, লেখা। আমি দিয়েছি। হ্যাঁ, আমি পড়েছি, খুব ভালো লাগছিল, জেনে খুব খুশিও হলাম যে শুধু বাংলার গণ্ডি পেরিয়ে বাংলাদেশে গিয়েও তোমার লেখালেখি প্রকাশিত হচ্ছে, খুব ভালো লাগছে। এবার শোনাও আমাদের আরো কিছু কবিতা। আচ্ছা, এবার একটু একদম বাস্তব কবিতা নিয়ে, বাস্তব চিত্র নিয়ে একটা কবিতা লিখেছি, সেটা পড়ে শোনাচ্ছি। খিদে। রাতের নগ্ন আধার যখন এক মুঠো জোছনা মেখে নিয়নের আলো আধারের নিচে এসে দাঁড়ায়, তখন সে অভুক্ত। খিদের বিন্দু বিন্দু স্রোত তার শরীর বেয়ে ক্রমশ ঠেলে দেয় গভীর খাদের দিকে। মন্ত্রমুগ্ধের মতো সে এগিয়ে চলে। খিদে নামক ইন্দ্রিয়ের সঙ্গে আপোষ করতে করতে সে আজ ক্লান্ত। রাত শরীরে আঘাতের চিহ্নগুলোকে ঢেকে দেয় দিনের আলোর ঝলমলে রোশনাই। আজ তার ক্ষুধা নিবারণের পালা। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি স্থানে খিদেরা ঘুরে বেড়ায়। কারো কাম, কারো অর্থ, কারো ক্ষমতা, আবার কারো কারো দুমুঠো অন্নের জন্য। প্রতিটি অন্তরের অন্তঃস্থলে খিদেরা বসবাস করে। আপোষ করতে করতে একদিন এই খিদেই মহিরূহ হয়ে ধরা দেয়। তখন সে নিজের অস্তিত্ব ভুলে নির্দ্বিধায় যে কোনো পথ বেছে নেয়, যে কোনো পথ। সত্যি তাই, যে কোনো একদম পথ বাস্তব। বেছে নেয়। কবিতাগুলো খুব প্রাসঙ্গিক, ভীষণ ছুঁয়ে যাচ্ছে কবিতাগুলো। খিদে তো মানবে না, কোনো কিছু মানতে পারে না খিদেকে সামলাতে গেলে। সব রকমের খিদে, মানে মানুষের যখন সব রকমের খিদে হয়, তখন সে তো শুধু সুযোগ খোঁজে আর কি পরিস্থিতিতে। ঠিকই, এই পরিস্থিতিতে তাকে খুঁজে নিতে হয় অন্য কোনো উপায়। পরিস্থিতির শিকার। একদমই তাই, খুব ভালো কবিতা, মানে মনটা একটু ভার হয়ে গেল কবিতাটা শোনার পরে। তো আমরা আসি দিদির কাছে, আসছি আবার। দিদি, আমি আবার রবীন্দ্রনাথকে, হ্যাঁ আবার একটু রবীন্দ্রনাথকে নিঃঝরের স্বপ্নভঙ্গ বলি। আমার যেটা মনে হয়, আমাদের যে কোনো জীবনের যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে নতুন সূর্যোদয় হতেই পারে। আমরা যদি ভাবি শেষ বলে কিছু নেই, সবসময় যদি শুরুকে আমরা বিশ্বাস করি, আমাদের নতুন সূর্যোদয় হলে হতেই পারে। রবীন্দ্রনাথ তো সেটাই বিশ্বাস করেছিলেন। নিঃঝরের স্বপ্নভঙ্গে দেখেছি আমরা, আমি এটাও অংশবিশেষ বলবো, বেশি বলবো না। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণীর বেদনা, প্রাণীর আবেগ রথিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে বুধর, শিলা রাশি রাশি ফুলিয়া ফুলিয়া ফেনিল শরীর। গরজে উঠিছে দারুণ রোষে, হেথায় হোথায় পাগলের পায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন, সাথরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর। মাথিয়া যখন উঠেছে পরাণ জগতে, তখন কিসের ডর? আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। ক্লেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। এইটুকুই বললাম, একটু বাকি আছে। অপূর্ব, অসাধারণ লেখা বাবা, ভাল লাগে না আমার এগুলো পড়তে পড়তে আর শেষ করতে পারি না। এই কবিতা সেই ছোটবেলা থেকে শুনেছি, একদম এখনো শুনছি, আরো শুনবো, কিন্তু কোনোদিনও মনে হয় না কেন আরেকবার এই কবিতা শুনবো, আরেকবার শুনবো, এই আমাদের চাহিদা মেটে না। না না, এই কবিতাতে মুদ্রায়ন করেছি আমরা শিশুকাল থেকে, বিভিন্ন ভাবে এই কবিতাটাকে আমি নাট্যরূপ দিয়ে আমরা সবাই সবাই বিভিন্ন ভাবে করতে পারি। এত সুন্দর লেখাটা, আর ওই যে একটা উপস্থাপনের যে একটা মডিউলেশন চেঞ্জ হয়ে কবিতার মধ্যে যেটা রয়েছে, ওটা খুব ভালো লাগে না? অনেক অনেক
বৈচিত্র্য আছে, অনেক বৈচিত্র্য আছে, অনেক রকম ভাবে একটা এটা কবিতার করা মধ্যে যায়। দিয়ে। হ্যাঁ, রবীন্দ্রনাথ মানে কখনো শেষ হবার নাম না, না, রবীন্দ্রনাথ না। শুরু সাগর, সব সময় সমুদ্র। কখনো একদম। ভাসিয়ে দিচ্ছেন, কখনো হাসির একটা স্রোত এসে ঠিক, যাচ্ছে। একদম। তাই। আমি এবার লেখিকা কবি স্বপ্না সাহাকে একটা প্রশ্ন করি। এই যে এত লেখালেখি, এত কবিতা প্রতিদিন সৃষ্টি হচ্ছে, এই শুরুটা কবে, এই সাহিত্যে আসাটা, প্রবেশটা কবে, কিভাবে? আবার আমি এটাও জানি যে আমাদের কবি স্বপ্না সাহা কিন্তু বাচিক শিল্পীও, হ্যাঁ, খুব ভালো আবৃত্তি করেন। তাহলে এই যে দুটো সত্তা, এই কোন সত্তাটা আগে শুরু হয়েছে এবং কবে থেকে, তারপরে কোন সত্তাটা এসেছে, আমরা সেইটা জেনে নেব একটু কবির কাছে। লেখালেখি শুরু হয়েছে বছর চারেক, কিন্তু সাহিত্যের প্রতি, বাংলা ভাষার প্রতি ছোটবেলা থেকে একটা অসম্ভব টান ছিল। আমি খুব ভালো রচনা লিখতে পারতাম, এরকম ছোট ছোট লেখাগুলো আমি লিখতে পারতাম। কিন্তু তখনও মানে ছোট ছিলাম, প্রচুর গল্পের বই পড়তে ভালোবাসতাম, কবিতা পড়তে ভালোবাসতাম, কিন্তু তখনও ভাবিনি কোনোদিন যে আমি কলম ধরবো। হয়তো ছিল সুপ্তভাবে, তো সেটা কোনো এক সময় অবসর সময় পেলাম, বছর চারেক আগে শুরু করলাম লেখালেখি। তো আর বাচিক শিল্পটা মানে আবৃত্তি চর্চাটাও আরো অনেক আগে থেকে, তাই না, আবৃত্তি চর্চাটা আমার লেখাগুলো যখন লিখলাম তখন ধীরে ধীরে আমার লেখাগুলোই বারবার পড়তাম, যে কেমন হচ্ছে, ভালো কি মন্দ, এরকম দেখতাম, বারবার পড়তাম। পড়তে পড়তে মনে হলো যে ভালো করে তো বলতে পারি, চেষ্টা করলে হবে। তারপরে এই আবৃত্তিতে আসা আর কি। আচ্ছা আচ্ছা, আমি শিখেছি এবং আচ্ছা, খুব ভালো লাগে যে যখনই কবি কণ্ঠে আমরা সেটাকে আবৃত্তির মতো করে আমরা সেইভাবে পাই, তাহলে পরিপূর্ণতা পাই। হ্যাঁ, বিষয়বস্তুর মর্মার্থটা উঠে আসে আর কি, প্রকাশিত হয়। খুব ভালো। পরের কবিতায় যাই। পরের কবিতা একদম ভালোবাসেন, এখানে এখন এত হ্যাঁ, জীবন আমি তো নিয়ে ভাবছিলাম যে এই বৃষ্টির মধ্যে প্রেম ভালোবাসা ছাড়া ঘরবন্দি হয়ে শুধু বৃষ্টি দেখলেই আমিও ভালোবাসার একটা তো একদম নির্ভেজাল ভালোবাসার, একদম ভালোবাসা নির্ভেজালই হয়। চলো, ভালোবাসা ভেজাল থাকে না, একদম ঠিক কথা বলেছে, নির্ভেজাল ভালোবাসার কবিতা। চলো আমরা, ঠিক আছে। ভালোবাসার টানে। তোমায় ভালোবেসে আমি নীলচে আকাশ হব, রাত্রি আধারে চাঁদের আলোয় মায়াবী চাদর জড়াবো। ভালোবেসে আলতো হেসে হাতটি যদি ধরো আমায়, মরচে রঙের পাখি হয়ে পূর্ব আকাশের গায়ে। যদি পরিয়ে দাও নূপুর খানি আমারে দুটি পায়ে, ঋণী ঝিনি সুরে কল্লোলিনীর মতো ঢেউ তুলব তোমার হৃদয়ে। পলাশ ফুলের গন্ধ নিতে যদি যাও নিয়ে আমায় খোয়াইয়ের তীরে, আগুন রঙে নিজেকে সাজিয়ে আসবো তোমার ভালোবাসার নীড়ে। ভাবছি যদি সমুদ্রের ডাকে নিয়ে যাও সোনালি বালু তটে, দুজনে বসে ঢেউ গুনবো আমরা, আসবো আরো সন্নিকটে। ভালোবাসার জাল বুনে ডুব দেব প্রেমের গানে গানে, আমি তোমাতে তুমি আমাতে, বিলীন হব ভালোবাসার টানে। সত্যি ভেসে গেলাম। পলাশ ফুল, খোয়াই, কত কিছু বললে, সব কোথায় চলে গেল আমার সাথে পেয়ে গেলাম এই বৃষ্টির দিনে। একদম তাই, দারুণ দিদি রবীন্দ্রনাথের সাথে মিলে গেল। আসলে বেসিক্যালি তো সবই আমরা মেলবন্ধনে বেঁচে আছি। একদম তাই, শিকড় তো ওইখানে, একদম একদম শিকড় আমাদের। স্বীকার করা যায় না। আচ্ছা, তো আমরা আসি দি ভাইয়ের কাছে, যে তুমি একটু কিছু প্রেমের ও বললো আমি বলবো না, এটা হয়ে যাবে। আমি একটা প্রেমের অনুগল্প বলি। দারুণ হবে, একদম প্রেমের অনুগল্প। প্রথমে বলে নি, অনুগল্প হচ্ছে সমগ্র বিষয় তাৎপর্য প্রতিবিম্বিত করাই অনুগল্পের উদ্দেশ্য এবং শিল্পী রূপে প্রেরণা। আরেকটা কথা হচ্ছে, অনুগল্প হচ্ছে ছোট গল্পের নবজাতক শিশু। আচ্ছা, এখানে অনুগল্পটির নাম হচ্ছে তমসার তীরে শ্যাম ও রাধা। এখানে শ্যামের কথা বলছি আমি, রাধা নীরব। তোমার চোখে কিছু দেবনাগরী ভাষা আমার রুমালির ভাঁজে সংরক্ষিত। রাধা বলে ডাকলে তুমি খুশি হও, আমাকে বলো শ্যাম, সোহাগিনী রাধা তুমি।
আহা জন্মে দেখি বাঁশবন শালুক জলে ভাসে, ভাসে শ্রীরাধার কাঠের কলসি। যৌবনে তোমাকে নিবেদন করি পদাবলী, তখন তোমার চোখে আতি পাতি জল, মরণ ঘনায় যেন তিলে তিলে। জীবন সান্নিধ্যে অপরূপ ঘ্রাণ, অজান্তে লিখে রাখে জয়ের সন্ধান। শব্দ আর অলঙ্কারে শ্রেষ্ঠ প্রতীক, মিন চিহ্ন দেহে জ্যোৎস্নার কোলাহল। অপূর্ব, কি সুন্দর লিখেছো গো। তোমার লেখা তো প্রতিটা লেখাই দিদির অসাধারণ। আমি অনেক বইতে পড়েছি, পত্রিকায় পড়েছি, ওয়েব ম্যাগাজিনে পড়েছি। আমি আসবো দিদির কাছে এই প্রসঙ্গে। একটু আগে তুমি ছোট গল্প বা অনুগল্পের খানিকটা সংজ্ঞায়িত করার চেষ্টা করেছো দর্শক বন্ধুদের কাছে, যে অনুগল্প কাকে বলে তার একটুখানি ছোট করে সংজ্ঞায়িত করার দিদি চেষ্টা করেছেন। দিদির কাছে অনেক কিছু আমাদের এরকম জানার আছে, কারণ এই প্রসঙ্গে আপনাদেরকে বলি যে দিদি একটা ম্যাগাজিনের এডিটর, মানে সাব এডিটর হিসেবে আছেন। তো সেই সম্পাদিকা গীতশ্রী সিনহার কাছে আমরা যাই, কিছু আমরা শুনতে চাই ওনার কাছ থেকে, যে সম্পাদনাটার কাজটা উনি কিভাবে এগিয়ে নিয়ে চলেছেন। এই এতটা জ্ঞান না থাকলে কিন্তু সম্পাদনার কাজ করা কিন্তু অতটা সহজ সরল হয় না, তাই না দিদি? এই প্রসঙ্গে যদি প্রথম কথা বলি, সাব এডিটর নয়, পুরোটাই এডিটর। আমার কাঁধে একেবারে পুরো বন্দুক রাখা হয়েছে। দিনাজপুর ডেইলি বিনোদন বিভাগীয় সম্পাদক আমি। এখন ব্যাপারটা হচ্ছে আমি কোথায় একা করছি, এরা সবাই লেখা দিচ্ছে, এই জায়গাটা ঠিক করে দে, এই শিরোনামটা এটা দিলি কেন, ওটা দিয়ে সবাই করছে, আমি একা কিচ্ছু করছি না। যেহেতু বিনোদন বিভাগ, ওই জন্য আমি সাব এডিটর বলছি। না, ওটা হচ্ছে একটা নিউজ চ্যানেল। আচ্ছা আচ্ছা, একটা বড় নিউজ চ্যানেল, অনেকদিনের নিউজ চ্যানেল। বিনোদন বিভাগটা আমি সম্পাদনা করছি, পুরোটাই আমার। আর সঙ্গে তোরা সবাই আছিস, আমি কোথায় একা করছি রে। যখন আমার লেখা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কারো থেকে লেখা চাইতে হয় না। আমি হোয়াটসঅ্যাপে করি, ইনবক্সে গিয়ে আমার প্রবলেম হয়, কেন অত সময় নেই আমার। ওরা সবাই আমাকে লেখা দিয়ে দেয়, সবাই আমাকে এই বৃষ্টির লেখা চাই, এই 2 লাইনের লেখা চাই, এই প্রবন্ধ চাই, যেটা দেয় ওরা সবাই আমাকে দিয়ে দেয়। সবাই মিলে করছি, আমি খালি বন্দুকটা আমার কাঁধে রেখেছি। আচ্ছা, আমাদের এই প্রসঙ্গে একটু বলো যে এই বর্তমানকালে মানে যে আমরা বই, একেবারে বই ছেড়ে ওয়েব ম্যাগাজিন, ই ম্যাগ, এই জিনিসগুলো মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হয়েছে, ভিউয়ার্স কিরকম পাওয়া যাচ্ছে এই সমস্ত পত্রিকা? ভিউয়ার্সটা খুব ভালো পাওয়া যায়, যেহেতু ঘরে বসে সবাই এটা করতে পারছে না। কলেজ স্ট্রিটে যেতে হচ্ছে না, লিটল ম্যাগাজিনের পাতিরামে যেতে হচ্ছে না, কোনো বুক ফেয়ারে যেতে হচ্ছে। তবে আমি আজকে এখানে এসে একটা কথা বলে যাচ্ছি, আমরা বইতে কিন্তু আবার ফিরে আসছি। আমার বেশ কিছু বইতে, কাগজে পাতায় আমরা ফিরে আসবো। কাগজের পাতা থেকে আমাদের শুরু হচ্ছে, আবার আমরা কিন্তু পাতাতে ফিরে আসছি। বেশ কিছু পুজো সংখ্যা আমরা একটু সময়টা ঠিক হওয়ার পরে আমরা মানে অনুষ্ঠান করে করব, আমরা কিন্তু সেই আবার বইতে ফিরে আসবো। মানে আমাদের কাছে দুটো বিকল্পই খোলা রইল, দুটো বিকল্প খোলা থাকলো। বইটা যেন বেশি গ্রহণযোগ্য, বেশ একটা বইয়ের গন্ধ তো ওয়েবসাইট গন্ধটা পাই না। এই আত্মতৃপ্তির যে গন্ধ ওয়েবসাইটে কিন্তু বড় বড় অক্ষরে গীতশ্রী সিনহা লেখা থাকলেও সেই যেন তৃপ্তি আসে না। বইতে যখন গীতশ্রী সিনহা লেখা থাকে তখন মনে হচ্ছে করছে কিছু। ঠিকই, বিশিষ্ট লেখকের লেখা তো আমরা বইতেই পড়েছি। বই আমার সংরক্ষণে থাকলে তার একটা আনন্দ, আমাদের সবার বাড়িতে ছোট বড় লাইব্রেরি আছে। একদমই তাই। আচ্ছা, এবার আমরা আসি পরবর্তী কবিতা কার কাছে শুনবে? এবার কি আবার বলো, বল না, বলবো? হ্যাঁ বল। আচ্ছা, আমি এবার যে কবিতাটা বলবো বন্ধু নিয়ে। আর বন্ধু ছাড়া আমাদের জীবন, সত্যি কথা বলতে, একদম। লেখালেখি করছো, লেখালেখির পিছনে তো তোমাদের বন্ধুদের অনেকটা অনুপ্রেরণা আমাদের সকলেরই। হ্যাঁ, আমরা যে লেখালেখি করি আমাদের বন্ধুদের কাছ থেকে কিন্তু আমরা অনেকটা পাই। তো তারা উৎসাহ দেয়। তো ওদের উদ্দেশ্যে বলো, ওদের নিয়েই একটা কবিতা। আচ্ছা, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমার মন কেমনের দিনগুলোই তোরা থাকিস আমার সাথে, আমার আঁকিতে অশ্রু দেখেই শক্ত করে হাত পা রাখিস আমার হাতে। আমার জমাট বাঁধা বেদনার মুহূর্তগুলোয় পাশে থেকে বলিস আমরা আছি। আমার বিপন্ন মুহূর্তে হাত বাড়িয়ে থাকিস আমার কাছাকাছি। আমার মনের ঘরে ঝড় উঠলে থামিয়ে দিস তড়ি ঘড়ি। আমার সুখের ঘরে লাগলে আগুন বৃষ্টি হয়ে নেভাস তাড়াতাড়ি। আমার মন খারাপি সকাল বিকেলগুলো
পাঠিয়ে দিই তোদের কাছে নির্দ্বিধায়। আমার অন্ধকারে এক পায়ে গুলি মৃদুস্বরে ধমকে কাছে টানিস এক লহমায়। এভাবেই পাঁচমিশালি দিনগুলোতে তোরা থাকিস সঞ্জীবনী বুটি হয়ে। আমার সুখ দুঃখ ভালো মন্দ সবটুকু ভাগ করে নিস বন্ধুত্বের গান গেয়ে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, সত্যি বন্ধু ছাড়া আমরা সবাই অচল। বন্ধু পাশে থাকলেই আঁকাবাঁকা পথ হয় সহজ ও সরল। এই প্রসঙ্গে একটা গান আমাদের খুব জনপ্রিয়, সেই গানটা একটু করি সবাই। আচ্ছা, বন্ধু বিনে প্রাণ বাঁচে না গান। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। হে গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, হে গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, না 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 গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না ঘরে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। দারুণ, খুব সুন্দর। ওর ওই লেখার সঙ্গে এই গানটা মানে দারুণ একটা বন্ধুকে আরো বেশি এস্টাবলিশ করা হলো, স্বীকৃতি দেওয়া হলো। একদমই তাই। বন্ধু সুখের দিনেও আছে, দুঃখের দিনে আছে। সত্যি তাই, বন্ধু কিন্তু অনেকটা সঞ্জীবনী। বন্ধু শব্দটা কিন্তু বিরাট ব্যাপকতা, একদম বিশাল ব্যাপকতা আছে। আর বন্ধু মানে কোনো বয়সের তো মাপকাঠি থাকে না। বন্ধু মানে ছোট মানুষের সঙ্গে, কম বয়সীদের সঙ্গে বড়রা বন্ধুত্ব করতে পারে, বড়দের সঙ্গে মানসিকতা এবং মনের লেনদেনটাকেই কিন্তু বন্ধুত্বের ইয়েতে আমরা ফেলে দিই। একদমই তাই, একদমই তাই। বন্ধু কথাটা অনেক ব্যাপক, তুমি বললে না, সেটাই বন্ধুত্বের কোনো সীমা নেই, সীমা নেই। একদমই তাই। আচ্ছা, আমরা আবার গীতশ্রীদির কাছে আসি এই প্রসঙ্গে, যে তুমি যে এতদিন ধরে, এত বছর ধরে সাহিত্যমূলক কাজ করে চলেছো, সংস্কৃতিমূলক এবং সাহিত্যমূলক, তো এই শুরুটাই, শুভারম্ভটা তুমি কবে থেকে এই সাহিত্য জগতে প্রবেশ করলে, এবং সেই শুরুর দিনগুলো যদি একটু বলো। আমি তো শুরুর দিনগুলো বারবার এসে বলেছি যে ওই কাগজের ঠোঙা থেকে আমি কিছু শব্দ পেতাম, অক্ষর পেতাম, লাইন পেতাম। তারপরে আমার বাবা লিখতেন জলচকিতে বসে, তখন আমি ভাবতাম আমিও বাবার মতন হব, কিছু বুঝতাম না, ভাবতাম বাবা বোধহয় সময় নষ্ট করছে। পরবর্তী সময় কখন যেন আমার ভিতরে এসে গেল, আমি লিটল ম্যাগাজিন শুরু করলাম, আর প্রচন্ড তার সঙ্গে মানে বিভৎস আস্কারা পেলাম, বিভৎস আস্কারা। মানে আমি কার কথা বলবো, নিমাই ভট্টাচার্য, উনি আমার মেসমশাই হন। তারপরে বৈদ্যনাথ মুখোপাধ্যায়, যিনি আমাদের বেতারের প্রথম নাটকের সূত্রপাত করেছিলেন। বৈদ্যনাথদার বাড়িতে যেতাম, ওখানে গিয়ে দিনের পর দিন কাটাতাম। তারপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায়, তার বাড়িতে ব্যারাকপুরে চলে যেতাম। সবচেয়ে বড় একটা জিনিস যে আমার অ্যাসেট, আমি মনে করি আপনাদেরও অ্যাসেট, আমি নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রমা বন্দ্যোপাধ্যায়। উনি দেশ পত্রিকায় প্রথম লিখেছিলেন, দেশ পত্রিকার শুরুতে। উনি নিজে হাতে আমাকে এই বইটা দিয়েছিলেন। মৌসুমী, তুই দেখা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে এরকম, হ্যাঁ, এইরকম অনেক গচ্ছিত জিনিস আমার কাছে আছে যে আমি নিজে হাতে তাদের থেকে পেয়েছি। এগুলো আমার জীবনে বিরাট আস্কারা। তা আমাকে তো একটু একটু তাদের মানে চরণ ইয়ে করেও আমার কিছু তো শব্দ ব্যয় করতে হবেই, আমি তো বাধ্য করতে আমাকে হবেই। এবার আমাদের কি শোনাবে? তোমার লেখা একটু স্বরচিত কবিতা শোনাও না গো আরো। আমি এবার একটু স্বরচিত কবিতায় আসি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কবিতা আমরা কখন লিখি? কবিতা হচ্ছে আমাদের আশ্রয়, কবিতা হচ্ছে আমাদের সন্তান, কবিতা হচ্ছে আমাদের মা। আত্মহননের দড়ি খুলে কোলে তুলে নিই, পাই মানসিক আশ্রয়, প্রায় পাই মানসিক তৃপ্তি। আচ্ছা, কবিতা হচ্ছে আমাদের কিছু স্মৃতি শব্দবন্দি করে গচ্ছিত রাখি আমরা। কেন বললাম কথাটা? কবিতাটার নাম একটু অদ্ভুত ধরনের, 12ই জুলাই কবিতাটির নাম। সালটা কি বলবো? হ্যাঁ বলো না। 2010 12ই জুলাই। আচ্ছা। এই সুখ মুঠো করে নিয়ে যাব ভিতর বাড়িতে, বুকের সিন্ধুকে রেখে দেব,
আলোকিত মুখে সংগঠিত ভালোবাসা পল্লবিত হবে। সুবাতাস ধেয়ে এসে জড়াবে আঁচল, মানব মানবিতার ঘর গৃহস্থালী, কান্নিসে পাখির বাসা, লুপ্ত চরাচর, ভাসে কোজাগরি চাঁদ। আহ্লাদি জীবন আমার, জানবে না কেউ কোথায় আছড়ে ফেলেছে আমাকে অলৌকিক ঢেউ। তবু তো ফিরতে হয়, যে চলে যেতে চায় তাকে যেতে দিও। ফিরতে যদি হয় এরকম ফেরা ভালো, ফিরতে যদি হয় আবার বাঁচার তাগিদে অন্ধকার থেকে আলোর দিকে চেয়ে, বুক হালকা করে প্রিয় ঘর, স্বপ্ন ও স্বপ্নের ভালো মানুষদের কাছে। ফিরতে যদি হয় ভাবিছিলাম বিপন্ন আকাশের নিচে। অসাধারণ লেখা, অসাধারণ লেখা। তোমার লেখা মানে প্রতিটাই একটু অন্যরকম লেখা, অন্য মাত্রার লেখা। শুধু চেষ্টা করি, কিছু না। মানে মন ছুঁয়ে যাওয়া, একদম মনে থাকবে, লেখা দীর্ঘদিন মনে থাকে তোমার একটা লেখা পড়লে। খুব ভালো লাগছে। তোমার আমাদের দর্শক বন্ধুদের মধ্যে অনেকেই আছেন যারা লেখিকা গীতশ্রী সিনহাকে খুব ভালো করেই চেনেন এবং তার লেখা পড়েওছেন অনেকবার। আজকে তার কবি কণ্ঠে কবিতা শোনার যে সৌভাগ্য, সেটা আমাদের আজকে হচ্ছে, এটাই ভালো লাগছে। তা না হলে আমরা মুদ্রিত অবস্থায় বা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি, তার কবিতা পড়ে থাকি। এটা আমাদের পরম পাওয়া যে আমরা কবি গীতশ্রী সিনহার কণ্ঠে তার কবিতাগুলো শুনতে পাচ্ছি। খুব ভালো লাগছে দিভাই। আমরা আবার আসি কবি স্বপ্না সাহার কাছে। আমাদেরকে আরো কিছু শোনাও না, মানে যারা ধরো এই যে আমাদের চারিপাশে রয়েছেন, হ্যাঁ, যে যারা আমাদের সঙ্গে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে যুক্ত আছেন, এদের নিয়ে কিছু কি জীবনমুখী যদি কোনো কবিতা থাকে, কিছু যদি শোনাও। তোমার তো অনেক রকমের বৈচিত্র্য, কবিতা খুব বৈচিত্র্যময়। একদমই। আসলে আমরা যাদের ছাড়া একদমই চলতে পারবো না, সেই কৃষকদের নিয়ে আমার একটা কবিতা লেখা হয়েছে। খুব ভালো বিষয়। কবিতার নাম মাটির কাছাকাছি। ওরা মেঠো পথ ধরে মাঠে মাঠে ঘুরে ঘুরে মিঠো গান গায় বেসুরে, তবু ওরা থাকে মাটির কাছাকাছি। ওরা মাটির গন্ধে বড় হয়, ওরা মাটিতেই ফসল ফলায়, সমস্ত দেহ রস নিংড়ে ওরা অন্ন যোগায়। ওরা তবুও থাকে মাটির কাছাকাছি, তবুও ভাতের গন্ধ পায় না ওরা। অভুক্ত হয়েও ফসলের স্বপ্ন দেখে ওরা, দুঃখের কাঁথায় শুয়ে বাঁচার স্বপ্ন দেখে ওরা। ওরা বলে আমরা আছি মাটির কাছাকাছি। কখনো রুক্ষ চোখে বৃষ্টিকে ডাকে, নষ্ট ফসলে কখনো নোনা জলের স্বাদ মাখে। বাঁচার চেষ্টায় ওরা আজও বেঁচে থাকে, ওরা আজও মাটির কাছাকাছি। ওরা চাষি, ওরা অভুক্ত, আমরা খাই উল্লাসে। ওরা ফলায়, আমরা বাঁচি হরসে। ওদের শূন্য চোখে আমাদের ভরা পেটের স্বপ্ন মেশে। ওরা মরে, আমাদের তাতে কি যায় আসে। তবু ওরা আজও আছে মাটির কাছাকাছি। কিন্তু যেদিন ওরা থাকবে না, শুধু সেদিনের অপেক্ষায়, শুধু সেদিনের অপেক্ষায়। প্রতিটা লেখা বাস্তব নিংড়ে উঠে এসছে ভাবনাগুলো। ভীষণ ভালো। আর একটা বার্তা আছে, খুব ভালো একটা বার্তা আছে এই কবিতার মাধ্যমে। হয় না, বার্তা দিতেই আমরা আমাদের অনুষ্ঠানের অনেকটা শেষের দিকে চলে এসেছি, তো তবুও তো আমরা এই মানে কোথা দিয়ে যে সময় চলে যাচ্ছে বুঝতে পারছি না। আমি আবারও আসছি গীতশ্রীদির কাছে, যে আমি তোমার কাছ থেকে আরো কিছু শুনতে চাইছি। তোমার যা ইচ্ছা আমাদের একটু শোনাও। হ্যাঁ, আমি আবার আমার স্বরচিত কবিতাতে যাচ্ছি। আজকে যেহেতু স্বপ্নার সাথে আমি এসেছি, সেই জন্য স্বপ্না স্বরচিত বলবে বলে আমি আজকে স্বরচিতই নিয়ে এসেছি। বৃষ্টি বৃষ্টি দিন, একটু বৃষ্টির কথা বলি। কবিতাটির নাম বৃষ্টি দিন। তুমি এলে সন্ধ্যা হয় হয়, বৃষ্টিতে আকাশ কাঁপিয়ে, রেস্তোরাঁর ঝিমমারা নীলাভ অন্ধকারে মুখোমুখি, কফির ধোয়া সাপের মতো এঁকে বেঁকে তোমার মুখের চারিপাশে উড়ে বেড়াচ্ছে। আশেপাশে ফিসফাস, কানাকানি, চাপা অশ্লীল শব্দ। মাইক হাতে অর্ধ উলঙ্গ যুবতী যৌন শস্যরীর গান উগড়ে দিচ্ছে। অজস্র শুয়োরের চিৎকারে তোমার নিচু স্বর ডুবে যায়। হৃদয়ের শব্দ শোনার মতো কোনো নির্জনতা নেই।
নেই চোখে শুশ্রূষা দেবার মতো কোনো গাছগাছালি। তোমার ধূসর চোখ ক্রমশ বিষণ্ণতায় ভরে যাচ্ছে। শুধু তোমার শরীর থেকে ভেসে আসে বৃষ্টি আর বনফুলের গন্ধ। তখনই তোমার ভিজে ঠান্ডা চোখের উপর বিস্তীর্ণ অচেনা সমান আমাদের বহুদিনের আগেকার গঞ্জের মিঠে পথে হারানো ভালোবাসা। অসাধারণ, অসাধারণ উপস্থাপনা দিদি। আমরা শেষের আমাদের শেষ এই পর্বের আর কি শেষ কবিতা আমরা স্বপ্না সাহার কাছে শুনবো। যদি আরেকটু সময় পাই দিদির কাছে একটা ছোট কিছু শুনতে চাইবো। আচ্ছা, শেষ কবিতা তাহলে বলি, আশা নিয়েই শেষ করি। আশার টানে একটু অংশ বিশেষ পড়ছি। বেশ। আশার টানে। সময়ের উত্তাল স্রোত আজ যেন স্থানুর মতো দাঁড়িয়ে আছে, গতিহীনতার উদ্দামতায় হারিয়ে গিয়ে সে যেন উদাসীনতার ভাটায় বয়ে চলেছে। সময়ের এই ভাটার টানে আমার একাকী মন আজও বয়ে যায় মন মাঝির আকুল আহ্বানে, ভোরের উজানে গা ভাসিয়ে দেয়। এই মনের আশা একদিন গহন অন্ধকারের চাদর সরিয়ে ভোরের আলো ফুটবে নতুন করে, নব নব আশার চাদরখানি জড়িয়ে। সব ব্যথা, সব হতাশা, সব ক্লান্তির সমাপনে সময় আবার বয়ে যাবে উদ্দামতার টানে। আমার ভিজে যাওয়া দুঃখী মন আবার নতুন করে গাইবে আশার ফুল ফোটানোর সেই গান, আন মনে আন মনে। আমরা আশা গান নিয়েই বাঁচবো আগামী দিনেও। আমরা একদম দিদির শেষ উপস্থাপনায় চলে যাচ্ছি। সব রকম ইয়েতে আমরা কবিতা বললাম সব কিছু নিয়ে, কিন্তু সাহিত্যের কিন্তু শতরঞ্চি বেছানো থাকে সর্বত্র। সেটা আমি একটুখানি অনুমতি নিয়ে পরকীয়াতে আসি। একটু অনুমতি নিয়ে আসছি। কবিতাটির নাম পরকীয়া। রাতের পাখি মেলেছে ডানা ভোর, তখন তুমি ঘুমে উড়ু বিহঙ্গ নাচ্ছ খাট জুড়ে, মরছে পড়া ব্যথা চোখের কোলে, চুইয়ে পড়ে নীরব ভাষা তার সুগন্ধ ঘর জুড়ে। ঘুম ভাঙাচ্ছ হাসলে তুমি বলে কি যে করো, বড় কি আর মানে কি কিছু বোঝো? রাত পোশাকে ঘুমের দেশ থেকে হাত বাড়ালে তুমি আলিঙ্গনে অলিক ফুল বুকে, শরীর জুড়ে নাচে মধ্যরাত পাহাড়ি খাদ দাঁড়িয়ে কিনারায় পরকীয়ার নিষিদ্ধ ফুল ফোটে। অসাধারণ। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্বে এসে গেছি। তো আজকের এই আমাদের চ্যানেল ভিশনে এক মুঠো রোদ্দুর অনুষ্ঠানে আসার জন্য আমরা ভীষণই খুশি হয়েছি দুই কবি লেখিকাকে পেয়ে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমার এই এক মুঠো রোদ্দুর অনুষ্ঠানের পক্ষ থেকে একটি সম্মাননা পত্র, শংসাপত্র তুলে দিচ্ছি কবি স্বপ্না সাহার হাতে। সেই সঙ্গে একটি স্মারক সম্মানও তুলে দিচ্ছি কবি স্বপ্না সাহাকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভীষণ ভালো লেগেছে এখানে এসে। আমি লেখিকা সম্পাদিকা গীতশ্রী সিনহা দিদিকে আমার শ্রদ্ধাঞ্জলি, ওইটা আমার এই অনুষ্ঠানে আসার আমি ভীষণই প্রাণিত হই দিদি। আমি একটু স্মারক সম্মান এবং শংসাপত্র দিদির হাতে তুলে দিচ্ছি। আমি দিদিকে এই পুরস্কার এই সম্মাননা তুলে দিতে পেরে নিজেই সম্মানিত হচ্ছি। আজকের এই আমাদের এই এক মুঠো রোদ্দুর অনুষ্ঠানে এখানেই আমরা সমাপ্তি ঘোষণা করতে চাইছি। আপনারা সকলে ভালো থাকুন, এই পরিস্থিতিতে সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা আবারও আসবো আপনাদের সামনে। আজকের মতো এখানেই বিদায়, নমস্কার।